বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ হরর অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্টস শিহরণ। রাত তখন প্রায় 1:30 ছুঁই ছুঁই। বিছানার পাশের ড্রেসিং টেবিলে রাখা মোবাইলের ভাইব্রেশনে ধরপড়িয়ে উঠে বসে আয়ুষ্মান। ঘুমের ঘরে খুঁজেই পাচ্ছিল না চোখের সামনে পড়ে থাকা মোবাইলটা হাতে নিয়ে কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে একজনের গলার আওয়াজ। ইউরেকা ভাই, ইউরেকা। বিমান, কটা বাজে জানিস? তোর এই সময়? শোন, একটা দারুণ জিনিস পেয়েছি ভাই, শুনলে না চমকে উঠবি। ঘুমের 12টা বাজিয়ে এত রাতে চমকাচ্ছিস? আত্মাকে কলিং করা যায় জানিস, তাও আবার আমাদের গৌরবদার সঙ্গে যুক্ত আছে। কি কি বলছিস তুই? ভোর রাত অবধি চলে আয়ুষ্মান ও ধীমানের কথোপকথন। আত্মা নিয়ে ভয়ঙ্কর সব তথ্য খুঁজে বার করে আয়ুষ্মান, যা শুনলে শিউরে উঠতে হয়। তাও অবাক হয়ে যায় গৌরবদার নাম শুনে। পরের দিনের আলো ফুটতেই সকাল সকাল এসে কলিং বেল বাজাতে থাকে ধীমান আয়ুষ্মানের বাড়িতে। আসছি। আয়ুষ্মান, ধীমান এসে গেছে রে। কখন আসলে গৌরবদা? ভালো আছো? গৌরব ওদের দুজনের থেকে বেশ বড়, বেশিরভাগ সময়টা বাইরেই থাকে। চাকরি পেয়ে বাইরেই আছে এখনো। প্রায় 6 মাস পর আসলো একটা লম্বা ছুটি নিয়ে। ভোরবেলায় এয়ারপোর্টে নামার পর সোজা উবের ধরে সিথির মোড়ের 5/1C কালীচরণ ঘোষ রোডের 3 তলার বাড়িতে এসে পৌঁছায়। এসেই শোনে প্রেত চর্চার রিসার্চ। ওদের গৌরবদাকে দেখে আনন্দে ধীমান বলে ওঠে, উফ, যা এক্সাইটিং লাগছে না তোমাকে দেখে গৌরবদা, তা বলে বোঝাতে পারবো না। বল আয়ুষ্মান। হ্যাঁ, একদমই। অনেকদিন পর আসলে কিন্তু গৌরবদা এবারে। একটা যেচে ফোনও করো না তুমি। ঠিক বলেছিস, কত ব্যস্ত থাকো ওখানে। না রে, এতটাও ব্যস্ত থাকি না যতটা তোরা বলছিস। তবে বেশ কয়েক মাস যাবত। কি হয়েছে? খুব ভয় করে রাতে একা ঘুমোতে গিয়ে। জানিস, মনে হয় না। কি মনে হয়? আরে খুলে বলো না। ওরা 3 জনে বসে একে অপরের দিকে তাকিয়ে। ওদের গৌরবদার সাথে কি চলছে, কেন ভয় পায় সে, এই নিয়ে শুরু হয় বেশ থমথমে আলোচনা। গৌরবদা বলতে শুরু করে, এর মধ্যেই আয়ুষ্মানের ফোন বেজে ওঠে। হ্যালো। কিরে, কেমন আছিস? কোথায় এখন? তোকে একটু পরে কল ব্যাক করবো। কেন, এত মাস পর গৌরবদা এসেছে বলে আমাকে পরে কল ব্যাক করবি, তাই তো? তোকে কে বললো যে গৌরবদা এসেছে? শোন আয়ুষ্মান, আমরা মিডিয়ার মানুষ। কোনো বিশেষ ব্যক্তি আসলে বা কিছু হলে আমাদের কাছে আগে খবর আসে, বুঝলি? বিশেষ ব্যক্তি? গৌরবদা? হ্যাঁ, কেন তোরা যেন জানিস না? আয়ুষ্মান খুব অবাক হয়ে যায় ঋতুজার মুখে ওই বিশেষ ব্যক্তি কথাটা শুনে। ফোনটা অনেকক্ষণ কানের মধ্যে ধরেই রাখে সে। ধীমান কিছু একটা আঁচ করেই জিজ্ঞেস করে ওঠে, আয়ুষ্মান, আয়ুষ্মান। হ্যাঁ বল। কে ফোন করেছিল? আয়ুষ্মান, কে ফোন করেছিল রে? ঋতুজা? সেই মুহূর্তে সেই জায়গায় ওরা 3 জন ছাড়াও একজনের উপস্থিতি ভালো অনুভব করা যাচ্ছিল। সেটা বেশ ভারী নিস্তব্ধতা। আয়ুষ্মানের দীর্ঘ নিঃশ্বাস পড়ার সাথে সাথেই ধীমান বলে উঠল, ঋতুজা কিছু বলছিল নাকি রে? আর তুই তো চুপ হয়ে গেলি কেন? আমি চুপ হতে চাইনি। ঋতুজার কথোপকথন আমাকে হালকা চিন্তায় ফেললো, জানিস তো ধীমান। চিন্তা আবার হালকা? ধীমান প্লিজ,
তুই কিছু না শুনেই। যাই হোক গৌরবদা, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপরে একটু ঘুমিয়েও নিও, সারা রাত জার্নি করেছো। সেটা অবশ্য ঠিকই বলেছিস। এই ধীমান, একটু কফি বসা রে, আমি ওর একটু ফ্রেশ হয়ে নিই। আচ্ছা ভালো কথা, সিগারেট আছে নাকি রে, নাকি নিয়ে আসবি? আছে আছে, তুমি আগে তো ফ্রেশ হয়ে আসো। এরপর গৌরবদাকে ফ্রেশ হতে পাঠিয়ে ঝটপট ধীমানকে ডাক দেয়। ধীমান তখন সবে কফি বানাতে রান্নাঘরে। ধীমানকে আয়ুষ্মান বলে যা যা ঋতুজার সাথে কথা হয়েছে সেই সব। ধীমান অবাক হয়ে শুনতে থাকে, এরপরেই বলে ওঠে, আচ্ছা আয়ুষ্মান, গৌরবদা কোথায় জব করে রে? জানি না রে, তবে খুব ভালো জায়গায় যে করে তা দেখেই বোঝা যায়। জিজ্ঞাসা করলেও কোনোদিনও বলেনি। আর তুই জানিসই ধীমান, আমার কৌতূহল জিনিসটা একেবারেই পছন্দ নয়। কিরে কফি হলো? ওহ আয়ুষ্মান, খুব ফ্রেশ লাগছে রে। এই ধীমান, বাইরে বৃষ্টি হচ্ছে নাকি রে? বাইরে খুব অন্ধকার হয়ে এসেছে, ভালোই ঝড় বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। ধীমান, বেডরুমের জানলাগুলো দিয়ে দিস কিন্তু। ধীমান অনেকক্ষণ ধরে সুযোগ খুঁজছিল যে গৌরবদাকে জিজ্ঞেস করবে কাজের ব্যাপারে, আর সুযোগটা করে দিল এই 3 কাপ কফি আর আয়ুষ্মানের টি টেবিলে রাখা সিগারেটের প্যাকেটটাও। ধীমান বলে ওঠে, আচ্ছা গৌরবদা, একটা কথা জিজ্ঞাসা করব? বল। তোমার ওখানকার কাজের অভিজ্ঞতা কিছু শেয়ার করো না। ধীমান, কফিটা দারুণ হয়েছে রে। আচ্ছা দুপুরে কি করবি আয়ুষ্মান? আমি অর্ডার দেবো নাকি অনলাইনে? গৌরবদা কথাটা কমপ্লিট করো, ঘুরিও না। গৌরবদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, চেয়ার থেকে উঠে জানালার ধারে যায়। বাইরে তখন অনবরত মুষলধারায় বৃষ্টি পড়েই চলেছে। বিদ্যুতের ঝলকানিতে মাঝে মাঝেই চোখ ঝলসে উঠছে। গৌরবদা হাতে সিগারেট নিয়ে বলতে শুরু করে, শোন তাহলে, তোদের খুব জানার ইচ্ছা না যে আমি কি করি, কোথায় থাকি, তাই তো? আজ থেকে বেশ কয়েকটা বছর আগেকার কথা। তখন আমি এই সিথির মোড়ে আয়ুষ্মানদের বাড়িতেই থাকি, তাই তো আয়ুষ্মান? হ্যাঁ এক্স্যাক্টলি। কোন ইয়ার হবে তাও? মনে হয় 2014। না না না, 2019। মাসটা ছিল হচ্ছে ডিসেম্বর, আর দিনটা ছিল রবিবার। আমি সেই সময় বেকারত্বের জ্বালায় প্রচণ্ড পরিমাণে জ্বলছি। অনেক জায়গায় চেষ্টার পর আমি এক জায়গায় ইন্টারভিউ দিতে চাই, বারুইপুরে। বারুইপুরে? বারুইপুরে ISPS-এ। ISPS? সেটা আবার কি, কোনো টেকনোলজিক্যাল অফিস নাকি? ইন্ডিয়ান স্পেক্টার প্যারানর্মাল সোসাইটি। ঠিক বললাম তো গৌরবদা? প্যারানর্মাল সোসাইটি? একদম ঠিক। আমি জানতাম যে আয়ুষ্মান আগেই জানতে পেরেছিল, কারণ আমি দেখেছিলাম তোমার কৌতূহল এসবের প্রতি, আর রিসার্চও। যে আমাকে জিজ্ঞাসা করতে, তুমি আমাকে বলেছিলে গৌরবদা যে মনের মতন কাজ পেলাম এতদিনে। শেষমেশ প্যারানর্মাল? সেটাই তো একটা জীবনের বড় ভুল সিদ্ধান্ত ছিল রে ধীমান। এই কথাটা শোনার পর ধীমান আয়ুষ্মানের দিকে তাকায়। একে অপরের চোখে অনেক প্রশ্ন জেগে ওঠে। কিসের ভুল ছিল গৌরবদা? এমনই কী বা হয়েছিল যার জন্য গৌরবদা রাতে একা থাকতে ভয় পায়? নাকি কোনো প্যারানর্মাল ঘটিত ঘটনার সাথে গভীরভাবে যুক্ত হয়েছে? আর কেনই বা ঋতুজা বলল বিশেষ ব্যক্তি? এইসব ভাবতে ভাবতেই হঠাৎ এই ঝড় বৃষ্টির মধ্যে ডোরবেল বেজে ওঠে। দাঁড়া, আমি দেখছি। আইহোল দিয়ে কাউকেই দেখতে পাচ্ছিল না ধীমান। সিঁড়ির প্যাসেজের লাইটটাও কয়েকদিন ধরে কেটে গেছে। আয়ুষ্মান এবং গৌরব জিজ্ঞাসা করে ওঠে ধীমানকে। ধীমান শুধু মাথা নেড়ে না বলে। তারপর আস্তে করে দরজার লক খুলে একটু ফাঁকা জায়গা দিয়ে মুখ বেরাতে যাবে কি হঠাৎ লোডশেডিং হয়ে যায়। আর তার মধ্যেই আচমকাই একটা অবয়ব ওদের সামনে এসেই বলে ওঠে, কিরে, ভয় পেয়ে গেছিলি না কিরে? না না, সেরকম কিছু না।
আয় আয় ভেতরে আয়, পুরো ভিজে গেছিস তো, আগে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় যা। ঋতুজার চরিত্র খুব সাহসী। ওদের বন্ধুদের এটাই একটা গ্রুপ। শুধু গৌরবদাই বাইরে থাকে কর্মসূত্রে। ঋতুজা একটা খবর চ্যানেলের জার্নালিস্ট এবং একজন ব্লগারও, তাও আবার হন্টেড প্লেসের। কেমন আছো গৌরবদা? কতদিন পর দেখলাম। আচ্ছা, এবারে ছুটি নিয়ে এসেছো কদিনের? ভালো আছি রে ঋতু। তোর বাড়ির সবাই কেমন আছে? আর চাকরি? সবাই ভালো আছে, কারণ আমি ভালো আছি। আর চাকরি বিন্দাস। আচ্ছা গৌরবদা, তোমার শেষ তদন্তটার কি হলো গো? বলো না প্লিজ। এবারে বেশ কয়েকদিনের ছুটি নিয়ে এসেছি জানিস। তবে ভাবছি কলকাতাতেই ট্রান্সফার নিয়ে নেবো। বাহ, এ তো খুব আনন্দের কথা। আচ্ছা, ওসব পরে হবে। আগে বলো তোমার সেই অভিজ্ঞতা, যা ঋতুজা জানে কিন্তু আমরা না। তুমি আমাদের বিশেষ ব্যক্তি। বিশেষ ব্যক্তি কথাটা খুব অভিমানেই বলেছিল আয়ুষ্মান। ও খুব চাপা। ও যাকে বা যাদের ভালোবাসে তাদের ওপর একটা অধিকার দেখাতেও ভালোবাসে। ইতিমধ্যে লাইটও চলে আসে। ভালোভাবে একে অপরের দিকে তাকিয়ে এবার মন দিয়ে অভিজ্ঞতাগুলো শোনা যাবে। শুরু করতে যাবে কি আচমকাই আবার লোডশেডিং হয়ে যায় ঘরের। ব্যালকনির দরজাটা হাওয়ার তেজে খুলে বাইরের দেওয়ালে বাড়ি খাচ্ছে তখন। বাইরে হাওয়ার বেগের মুহূর্তে ঘরের ভেতরে ওদের চারজনকে ঘিরে ঘুরছে তখন। কীরকম স্যাঁতস্যাঁতে অস্বস্তিকর পরিবেশ হয়ে উঠেছে। বারান্দার রেলিং ছোঁয়া কলা গাছের পাতা খুব পরিমাণে বাড়ি খাচ্ছে রেলিংগুলোর সাথে। কিছু বলতে চাইছে যেন। আচমকাই বীভৎসভাবে বাজ পড়ার শব্দ তাদের সবার কানে পড়ে। সবাই তখন কানে আঙ্গুল দিয়ে দেয়, একমাত্র গৌরবদার আয়ুষ্মান ছাড়া। গৌরবদা সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে, মুড়িগুলো জল করছে তার। আয়ুষ্মান, ধীমান, ঋতুজা গৌরবদার দিকে তখন তাকিয়ে। সেই মুহূর্তে আয়ুষ্মান গৌরবদাকে বলে ওঠে, ও গৌরবদা, কি দেখছো এইভাবে? ও তো এত হাওয়ার জন্য পাখা ঘুরছে। কি গো গৌরবদা? হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু কি জানিস, আজকের এই পরিস্থিতি আগেও আমি পেয়েছি একদিন। আর সেদিনই। এই পরিস্থিতি মানে কি হয়েছিল সেদিন গৌরবদা, বলো। গৌরবদা আস্তে করে মধ্যবয়স্কের চাপ নিয়ে উঠে দাঁড়ায়। সবাইকে পাশ কাটায় সে। বারান্দার সামনে সেই জানলার কাছে দাঁড়ায়, ঝুঁকে সিগারেট প্যাকেটটা নেয় এবং জ্বালিয়ে সে বলতে শুরু করে। দিনটা ছিল মঙ্গলবার, জুন কি জুলাই হবে। সেদিন থেকে থেকেই আকাশ কালো হয়ে আসছিল আর মুষলধারায় নেমে আসে বৃষ্টি। বিদ্যুতের ঝলকানি যেন কোনো শয়তানি হাসির ইঙ্গিত দিচ্ছিল ওই কালো আকাশের মাঝে। তোরা সবাই জানিস যে আমি কোনোদিনও ছাতা নিয়ে বেরোই না। প্যারানর্মাল সেন্টার থেকে বেরোনোর সময় আমার কাছে সেদিন একটা ফোন আসে। বারুইপুর থেকে বেশ কিছুটা ভেতরে আমার এক চাচার বাড়ি আছে। আমার বাবার বন্ধু হতো। প্যারানর্মাল ইনভেস্টিগেশনের লাইনে আসার পরেও ওনার সাথে আমার কথা হয়। উনি জানতো যে আমি প্যারানর্মাল ইনভেস্টিগেশনের সাথে যুক্ত আছি। সেই দিন আমাকে ফোনটা আলী চাচাই করেছিল। ফোন করে আমাকে বলে যে ওর মেয়ের নাকি খুব শরীর খারাপ। বিগত 4 মাস ধরে নাকি ডাক্তার দেখানো হচ্ছে, কিন্তু সেই মেয়ে সুস্থ হচ্ছে না। অপরদিকে বাড়িতে ভুতুরে তাণ্ডব চলছে নাকি তাদের। আলী চাচা আমাকে ডাকে তাদের বাড়িতে তদন্তের জন্য, যে সত্যি তাদের বাড়িতে ভূতের কিছু চলছে কিনা। চাচা ফোনে সমস্ত কথা কিন্তু বলেনি সেদিন, কিন্তু যত দূর বোঝা গেছিল চাচা নিজের বাড়ির সাথে সাথে নিজের মেয়েকে নিয়েও ভয় পেয়ে রয়েছে বেশ। এই বলে আমি ফোনে ফোনে সেদিনকে ঠিকানাটা নিয়ে নিই আর উপস্থিত হয়ে যাই আলী চাচার বাড়ি। যখন পৌঁছাই তখন আলী চাচা মেঝেতে বসে নামাজ পড়ছিল। বাইরে সেই ঝড়ের শোঁ শোঁ আওয়াজে আর পাশের মসজিদের আজানের শব্দে পরিবেশটা কিন্তু বেশ লাগছিল। আমি তখন কাকভিজা হয়ে বারান্দার এক কোণে দাঁড়িয়ে। আচমকাই এক ভয়ঙ্কর গোঙানি আর ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ ভেসে আসলো ভেতর থেকে।
সেই সময় ঠিক সেই সময় আচমকাই রান্নাঘরের কাচের জানলার পাল্লা এসে বাড়ি খেলো জানালার গ্রিলের সাথে। সাথে সাথেই কাচের জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। ধীমান এক ঝটকায় লাফিয়ে সরে দাঁড়ালো। আয়ুষ্মান এবং ঋতুজা মুখ চাওয়াচাই করে। ধীমান বলে ওঠে, গৌরবদা দাঁড়াও দাঁড়াও, আগে আমি আসি তারপর বলো। ধীমান কোনো রকমে কাজ পরিষ্কার করে আসতে যাবে কি আচমকাই চিৎকার করে ওঠে ধীমান। সেই মুহূর্তে আয়ুষ্মান বলে ওঠে, কি হলো রে, এত ভীতু কেন রে? বারান্দার দরজাটা এক কাজ কর, বন্ধ করে দে, খুব হাওয়া আসছে। থাক না, বেশ ভালোই লাগছে। তোরা চুপ কর, শোন। সেই আওয়াজ এখনো কানে বাজছে আমার। কি বিভৎস গলানির আওয়াজ সেদিন। আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে এগোতে যাব কি আলী চাচা বেরিয়ে আসে। এসেই বলে, বাবু দেখ, দেখেছিস আমার ঘরের কেমন অবস্থা? রক্ত জমাট বেঁধে আছে দেওয়ালে। আর দেখ দেখ আমার মেয়ের অবস্থা। আমি তখন জিজ্ঞেস করি, কবে থেকে এরকম? বেশ কয়েকদিন আগেকার ঘটনা। একদিন রাত্রিবেলায় মেয়ে স্নান করে ঘরে আসে, আর পরের দিন থেকেই সবাইকে দেখলেই কামড়াতে শুরু করে। আলী চাচা আমাকে নিয়ে গিয়ে দেখায় মেয়ের আঙুলের ব্যান্ডেজ। আমি জিজ্ঞাসা করি, কি হয়েছে, কি করে কেটে গেল? আলী চাচা তখন বলে, কাটেনি, ও নিজের দাঁত দিয়ে আঙুল ছিঁড়ে নিয়েছে। বেশ অস্বস্তিকর পরিবেশের মধ্যে তখন গৌরবদা। কি বিভৎস রূপ সেই মহিলার। নিজের হাতের আঙ্গুল নিজের দাঁত দিয়ে কেটে নিয়েছে। ব্যান্ডেজের বাইরে দিয়েও দেখা যাচ্ছে চাপ চাপ রক্ত। এদিকে আয়ুষ্মানের বাড়ির ভেতরেও শুরু হয়েছে অস্বস্তিকর পরিবেশ। আচমকাই মেন দরজার আওয়াজে চমকে ওঠে সবাই। আয়ুষ্মান এবার নিজে যায়। এদিকে আবার লোডশেডিং। শুধু অন্ধকারের মাঝে 3টে মোমবাতি জ্বলছে। আস্তে আস্তে এগোয় মেন দরজার দিকে। আবার আওয়াজ বেরিয়ে আসে, যেন কেউ বাঁচার জন্য দরজা ধাক্কাচ্ছে। সবাই চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কে কে বলে চেল্লায় ধীমান এবং ঋতুজা। দরজা খুলতেই আয়ুষ্মান দেখে, আরে আপনি? আয়ুষ্মান, খাবারগুলো নিয়ে নে, টেবিলে ডাক। ধীমান, চিন্তা করিস না, জোম্যাটো এসেছে। গৌরবদা আবার বলতে শুরু করে সেই মহিলার সাথে যা যা সেদিন হয়েছিল। অদ্ভুতভাবে কথা বলছিল, কখনো খিলখিলিয়ে হাসছিল সেই মেয়েটি, আবার কাঁদছিল। গৌরবদা কিছুই বুঝে উঠতে পারছিল না কি করবে। আচমকাই ঋতুজা বলে ওঠে, আয়ুষ্মান আয়ুষ্মান, সবাই চুপ কর প্লিজ। তোর বাথরুমে কেউ চান করছে, শাওয়ার খোলার আওয়াজ পেলাম। এই ঋতুজা, কিসব আবল তাবল বলছিস? লাইটটারও আসার নাম নেই। কে স্নান করছে আয়ুষ্মানের বাথরুমে জানার জন্য ও নিজে নিজেই আস্তে আস্তে করে এগিয়ে যায়। মনে হচ্ছিল দরজাটা খুলতেই যেন আচমকা বাথরুম থেকে কেউ বেরিয়ে আসবে। আর দরজা খুলতেই দেখে বাথরুমের কল আর শাওয়ার দুটোই খোলা। বাইরের আবহাওয়া আরও বিগড়ে উঠেছে। রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ঝড় বৃষ্টি। তারই মধ্যে গৌরবদার এই কাহিনী। গৌরবদা আবারও বলতে শুরু করে, সেই মেয়েটির নাম ছিল মনোয়ারা। আমি ওর কাছে যাই, ওর দিকে তাকাতে যাব কি আচমকা ও আমার দিকেই তেড়ে আসে, চিল্লাতে থাকে। কোনো রকমে আমাকে দেওয়ালে ঠাসিয়ে ধরে গলার নলি চেপে ধরে আর ফ্যাঁস ফ্যাঁসে গলায় জিজ্ঞেস করতে থাকে, কি চাস তুই? কেন এসেছিস? চলে যা, যা, তোরা কেউ বাঁচবি না, কেউ না। সেই সময় কি বিভৎস ছিল ওর মুখ। কপালটা দেওয়ালে বাড়ি মেরে মেরে ফাটিয়ে ফেলেছে। বাঁ হাতের 3টে আঙুল তো অর্ধেক। ঠোঁটের পাশে হালকা রক্তের ছাপ। চোখগুলো কিরকম যেন লাল, ফ্যাকাশে হয়ে গেছে পুরো ওর গা।
অনবরত মুখ দিয়ে থুতু ছিটিয়েই চলেছে। আচমকাই আমাকে এক ধাক্কা মেরে ফেলে দিয়ে এক দৌড়ে পাশের পাঁচিলে গিয়ে উঠে পড়ল। আমি সেদিনকে আলী চাচাকে ডেকে সান্ত্বনা দিয়ে বললাম, আলী চাচা, আপনি নিশ্চিন্ত থাকুন, আশা করছি সব ঠিক হয়ে যাবে। আমি সেন্টারে গিয়ে টিম নিয়ে এসে দেখব। গেছিলে গৌরবদা আবার টিম নিয়ে? না, তার আর কোনোদিনও প্রয়োজন হয়নি। কেন? কারণ সেই দিন রাতেই আলী চাচা কল করে। বাবু। হ্যাঁ বলুন চাচা, কেমন আছে এখন বোন? বাবু, এই মাঝরাত্রে। হ্যাঁ বলুন বলুন, কি হয়েছে? আচ্ছা আচ্ছা দাঁড়ান আপনি, আমি এক্ষুনি আসছি। গৌরবদা সেদিন সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়েই আলী চাচার বাড়ি পৌঁছায়। বাড়ির সামনেটা বেশ জমায়েত। বারান্দায় কিছু মহিলা দাঁড়িয়ে আছে এবং বলছে শেষ করে দিল মেয়েটাকে। ভিড় সরিয়ে ঘরে ঢুকতেই দেখে সিলিং থেকে ঝুলছে মনোয়ারার দেহ। পা দুটো সোজা কাঠ হয়ে নিচে বেঁকানো, হাত মুঠো করা, শিরা ফুলে উঠেছে, চোখ ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। ঠোঁটের পাশে রক্তমাখা কষ চুইয়ে নামছে। চুলগুলো খোলা, গলার দড়ির ফাঁসে মাথা নিচু হয়ে রয়েছে, যেন গৌরবদার দিকেই তাকিয়ে রয়েছে এবং বলছে, চলে যা, চলে যা এখান থেকে। তারপর থেকেই গৌরবদার সাথে শুরু হয় অদ্ভুত সব জিনিস, বিশেষ করে এইরকম ঝড় বৃষ্টির রাতে। আচ্ছা গৌরবদা, তারপর কি হলো? মেয়েটা মারা গিয়ে তো সবাইকে বাঁচিয়ে গেল, তাই না? কিন্তু আমাকে কিন্তু ভীত করে গেল। গৌরবদা, তোমার এই স্টোরিটাই না শুনছিলাম সেদিন, খুব ইন্টারেস্টিং। আচ্ছা শোন না, আমি একটু ফ্রেশ হয়ে নিই, একটা সিগারেট দে তো। ভালো কথা, কটা বাজে দেখেছিস? সন্ধে হয়ে গেছে কিন্তু। ও, তাহলে এই হলো সেই বিশেষ ব্যক্তি। এই ধীমান, 4 কাপ কফি কর না। শোন, সকালের মতো কিন্তু একটু কড়া করিস। ঘটনার ভয়াবহতা সেদিন যেভাবে ভাবিয়ে তুলেছিল, আজও কিন্তু ঘরের এই ভয়াবহতা বেশ ভাবাচ্ছে ধীমান। জমে যাবে কিন্তু তোর এই 4 কাপ কফি। এরপর ধীমান 4 কাপ কফি বসায়। বেলকনি থেকে বাইরের আবহাওয়া সুন্দর অনুভব নেওয়া যাচ্ছিল সেই সময়। চেয়ার বিছিয়ে বেলকনিতে 4 কাপ কফি নিয়ে বসে যায় ওরা 4 জন। ঠিক এই সময় ধীমান বলে ওঠে, আচ্ছা গৌরবদা, তোমার জীবনে তো একটা নয়, অনেক এরকম ঘটনা আছে, আর কয়েকটা বলো না। ঘটনা তো অনেক আছে রে, কিন্তু এখন যদি বলতে বসে যাই বছর কেটে যাবে। যেমন ধর ভাঙড়ের কেল্লা, এক অভিশপ্ত রিসার্চ, ওটা খুব এফেক্ট পড়েছিল সেই সময় আমাদের। আচ্ছা, কফি খাওয়া হলে কাপসগুলো দে, রেখে আসি। এই বলে ঋতুজা কফি কাপগুলো নিয়ে রান্নাঘরের দিকে যেতে শুরু করে। বেডরুমের সামনে দিয়ে পাস করতেই চোখে ধরা পড়ে ঘরের পাখায় ঝুলছে এক মৃত মহিলার দেহ। সেই মুহূর্তেই ঋতুজার মনে পড়ে যায় মনোয়ারার কথা। Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়েও দেবেন। দেখা হচ্ছে আবারও শনিবার ঠিক রাত 11টা 11।